নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। ভালো আছি ভালো থেকো আমার প্রকাশিত প্রথম গল্প। যে গল্পে এক প্রবাসী মানুষের কথা লিখেছিলাম, সেই মানুষটি সংসারের নানান বঞ্চনার শিকার। সংসারের প্রতিটি মানুষের কাছে সে এক অর্থ উপার্জনের যন্ত্র মাত্র, কিন্তু তার ভালো মন্দের খবর কেউ রাখে না। ভেবেছিলাম গল্পটি একটি ছোট গল্প হয়েই থেকে যাবে, কিন্তু আমার সহৃদয় পাঠককুল আমাকে দিয়ে লিখিয়ে নিলেন আরও দুটি পর্ব। আমি অবশ্যই ঋণী তাঁদের কাছে। এই কালি কলমের যাত্রাপথে তারাই তো আমার একমাত্র সহায়। গল্প কবিতার ইউটিউব চ্যানেলটি ভালো আছি ভালো থেকো প্রথম পর্বের হাত ধরেই তার আঁতুর ঘরের দরজাটা খুলেছিল, কিন্তু নানান কারণে পরের পর্ব দুটো আর পোস্ট করা হয়নি। ডেসক্রিপশনে থাকলেও প্রথম পর্বের লিঙ্কটি, আর তৃতীয় ও শেষ পর্বটি নিয়ে আসবো খুব শিগগির। আসুন আজ শুনি ভালো আছি ভালো থেকোর দ্বিতীয় পর্ব। রচনা আমার নিজের, পাঠে আছেন শ্রী দেবাশিস দাশগুপ্ত, আর এই গল্পে ব্যবহৃত রবীন্দ্রনাথের গানটি গেয়েছেন শ্রীমতী নহলী বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আমাদের আজকের নিবেদন ভালো আছি ভালো থেকো দ্বিতীয় পর্ব। ভালো আছি ভালো থেকো, এই চারটে শব্দকে অনয় অন্তত 200 বার পড়ে ফেলে। গভীর অনুভূতিতে মন দিয়ে বারবার ছুঁয়ে দেখে কালির প্রতিটি বিন্দুকে। প্রেমের প্রতিফলনে প্রতিবিম্বের প্রতিটি দাগকে উপলব্ধি করতে চায় তার একান্ত নিচের করে। একবার ভাবে গিয়ে কথা বললে কেমন হয়, পর মুহূর্তেই লজ্জা ভয় প্রত্যাখ্যান অপমানের সম্ভাবনা গ্রাস করে নেয় তার পরিশীলিত মননকে। সিটবেল্ট সাইন বন্ধ থাকায় ও এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে ক্রুজ স্টেশনের কাছে দাঁড়ায়। সোজা সুজি তাকায় 17 সিট দিকে। ভদ্রমহিলা এক মনে কিছু করছেন। পাশে ছেলেটির কানে একটা গাদ্দা হেডফোন। চোখ বন্ধ করে সে পৃথিবী থেকে অনেক দূরে। ভদ্রমহিলা একবার মুখ তুলে তাকান। কপালে লাল টিপ, পুরো মুখে এক অদ্ভুত প্রশান্তি। চোখাচোখি হয় অনয়ের সাথে। মহিলা মুখটা নামিয়ে নেন। আগে হলে অনয়ের গভীর দৃষ্টির সামনে সে চোখ বন্ধ করে নিত, বলতো, প্লিজ প্লিজ ওরম করে তাকিও না, মনে হয় ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছ। অনয় আরো একটু দাঁড়ায়, যদি আর একবার চোখ তুলে চায়, কিন্তু কিন্তু না। আশাহত হয়ে অনয় ফিরে যায় নিজের সিটে। এক মৌন উৎকণ্ঠা। কি বলতে চাই ও, নাকি নাকি শুধুই মজা দেখতে চায়? কেন 30 বছর পর এমন একটা চিরকুট লিখল? নিজেকে বারবার প্রশ্ন করে, আবার নিজেই যুক্তি সাজায়। পাবলিক প্লেসে কি কেমন আছো বলে ঝাঁপিয়ে পড়া যায়? আফটার অল একজন মধ্যবয়সী মহিলা এখন। কিশোরীর চপলতা কি আর এখন মানায় ওকে? कोलकाता के नेताजी सुभाष चंद्र बोस हवाई अड्डा में आपका स्वागत। इस समय बाहर का तापमान 36 डिग्री सेल्सियस। ফ্লাইট ল্যান্ডিং এর ঘোষণায় পাশের যাত্রীটি শবতোক্তি করলেন। উফ, জ্বালিয়ে দেবে এবার। তারপর অনয়কে উদ্দেশ্য করে বললেন, দেখি এবার বেরোই। অনয় একটু সরে গিয়ে ওনাদের বেরোনোর জায়গা করে দিয়ে নিজে চুপচাপ সিটে বসে থাকে। ওর যেন কোথাও যাওয়ার নেই। ফোনটা অন করতেই ছোট ভাইটার হোয়াটসঅ্যাপ ঢোকে। দাদা, আমরা গেট নাম্বার 2-তে দাঁড়িয়ে আছি। কোনো রিপ্লাই করতে ইচ্ছে করে না। শেষ মুহূর্ত পর্যন্ত চেটেপুটে নিতে চায় ওর না হওয়া সংসারটার প্রতিটা মুহূর্তকে। অনয় বসে থাকে এক বুক প্রতীক্ষায়। 17 সিট যাত্রীরা এগিয়ে আসছে। মা ও ছেলে নিজেদের মধ্যে কথা বলছে। ছেলেটি বলছে, মা, বাবা কি নিজে আসছে নাকি ড্রাইভার পাঠাবে? মা উত্তর দিল, একটু পরেই তো দেখতে পাবি। এই শোন,
আমার না বেশি কথা বলতে ভালো লাগছে না। অনয় উৎকর্ণ হয়ে শোনে, নিজের মনে মনেই ভাবে, তার মানে মনে মনে ওর কথাই ভাবছে, তাই কথা বলতে ইচ্ছে নেই। নিজের অজান্তেই বুক পকেটে চিরকুটটা একবার চেপে ধরে। হৃৎপিণ্ডটা বোধহয় হাতেই এবার ফেটে পড়বে। নিজের এই বালখিল্য দশায় নিজেরই হাসি পায়, কিন্তু উপভোগ করে প্রতিটা অনুভূতিকে। ওদের একটু পেছন থেকে ফুরফুরে মেজাজে অনয় এগিয়ে চলে, নিজের ল্যাপটপের ব্যাগটাকে পিঠে ফেলে, যেন প্রবাসী অনয় বউ বাচ্চা নিয়ে দেশে ফিরছে। লোভী মন লেজতোলা বিড়ালের মতো দুজনকে ওর অনুসরণ করে কনভেয়ার বেল্টের দিকে যায়। ইচ্ছে করেই লাগেজ কালেক্ট করতে ওদের পেছনে দাঁড়ায়। ছেলেটির পিঠে আলতো করে হাত রেখে অনয় বলে, বেটা, উইল ইউ হেল্প মি টু পুল মাই লাগেজ? ছেলেটি পেছনে ঘুরে অনয়ের পুরো সাদা মাথা দেখে বোধহয় দয়া পরবশই উত্তর দেয়, শিওর আঙ্কেল। প্রয়োজনের থেকে বেশি সময় অনয় ছেলেটির পিঠ ছুঁয়ে থাকে, নিঃশেষ করে দিতে চায় তার বাৎসল্যের প্রতিটি বিন্দুকে। ওদিকে ভদ্রমহিলা কারোর সাথে ফোনে কথা বলছেন। ছেলে আসবে বলে চিংড়ি ইলিশ দুটোই এনে বসে আছো, অনেক মাটনটা আনোনি? আর আর এসবের চক্করে নিজের ওষুধগুলো খেয়েছে তো, নাকি সেটাও ভুলে মেরে দিয়েছ? অনয় ভাবে, এই কথাগুলো তো ওরই শোনার কথা ছিল। এই ভালোবাসার শাসনে আজ অন্য কারো অধিকার। লাগেজগুলো বড্ড তাড়াতাড়ি এসে গেল। ছেলেটি জোর করে অনয়ের লাগেজ দুটো ট্রলিতে তুলে দিল। অনয় এবার একটু সাহসী হয়ে ছেলেটির গাল ছুঁয়ে বলে, ভেরি গুড বয়, খুব ভালো থেকো। নিজের বিজনেস কার্ডটা এগিয়ে দিয়ে বলে, আমি সিঙ্গাপুরে থাকি, যদি কোনোদিন আসো তাহলে যোগাযোগ করো। ছেলেটি এবার অনয়ের কার্ডটার দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ স্যার, আর কার্ডটা তার মার দিকে এগিয়ে দেয় ব্যাগে রেখে দেওয়ার জন্য। মা কিন্তু কার্ডটা হাতেই ধরে থাকেন। অনয় ভাবে, যাক যাক, যোগাযোগের রাস্তাটা তো তৈরি হলো। কথা হলো না বলে যে দুঃখটুকু মনের মাঝে জমেছিল, সেটা মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। ওরা এগিয়ে গেল, ছেলেটি ট্রলি ঠেলে আগে আর তার মা একটু পেছনে। অনয় চলেছে ওদের পেছনে। হঠাৎ ভদ্রমহিলা একটু দাঁড়িয়ে পড়লেন। অনয়ের বুকের ভেতর আবার সহস্র জলপ্রপাতের শব্দ। ও এগিয়ে যায় ভদ্রমহিলার দিকে, আর উনি আলতো করে কার্ডটা অনয়ের ট্রলির উপর রেখে দ্রুত পায়ে এগিয়ে যান ছেলের দিকে। স্তম্ভিত অনয়, অবরুদ্ধ মনের মরুভূমিতে যে অসীম ক্ষতের দগদগে ঘাটা সবসময় যন্ত্রণার উৎস, আজ আজ আবার তার থেকেই গল গল করে রক্তক্ষরণ হতে থাকে। অনয় বুঝতে পারে ৩০ বছর আগের প্রত্যাখ্যানের প্রতিশোধ আজ পরিপূর্ণতা পেল। গেট নাম্বার ২ বাইরে ওর ভাই আর বোন দাঁড়িয়ে আছে। ফিতির পায়ে অনয় এগিয়ে গেল ওদের দিকে। ভাইয়ের প্রথম কথা, কি রে দাদা, এত দেরি করলি কেন? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। অনয় বলে, আমি তো নিজেই চলে যেতে পারতাম, তোরা শুধু শুধু এলি কেন? বোন এবার উত্তর দিল, তা আবার হয় নাকি? তোর ভগ্নিপতি নিজে এসি গাড়ি ভাড়া করে দিল এক গাদা টাকা দিয়ে, বললো তোমার দাদার তো টাকার অভাব নেই, তাই আড়াল করে যাতায়াত করো। অনয় বুঝল গাড়ি ভাড়ার টাকাটা চেয়ে গেল। বোনকে বলল, তা আমি টাকাটা কি এখনই দিয়ে দেবো? বোন বোধ হয় নির্লজ্জতার শেষ সীমায় পৌঁছে গেছে, তাই বলে উঠল, না না, এখন নয়, আগে বাড়ি পৌঁছোই। রাস্তায় তো একবার চা খাবার জন্য দাঁড়াতেই হবে, সব মিলে যা খরচ হবে তা বাড়ি কি হিসেব করে দিলেই হবে। অনয় গাড়ির সামনের সিটে বসে আছে, চোখ বন্ধ করে। আজ এই অপমানে দগ্ধ হওয়াটা সত্যি ওর ভবিতব্য। পেছনে ২ ভাই বোন অবিরাম বকবক করে চলেছে। অনয় মাঝে মাঝে হাঁ হুঁতে উত্তর দিচ্ছে। মনে হলো এখান থেকে ফিরে যায় সে। যে ভালো লাগার অনুরণন দিল্লি থেকে কলকাতা অবধি ছিল, সেটা এখন যেন এক অন্তহীন বিষক্রিয়া করে চলেছে। তবু মনে মনে অনয় বলে, ৩০ বছর ধরে যে দুঃখ, যে অপমান তুমি মনে পুষে রেখেছিলে,
আজ আজ তার থেকে মুক্তি পেয়েছো। তোমার তোমার সব কষ্টকে, সব জ্বালাকে আমি 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 আমার নিজের ভেতর ধারণ করলাম। বাড়ি এসেও শান্তি নেই, সবার নজর সুটকেসে। বড় ভাইয়ের বউ তো বলেই ফেলল, আমি কিন্তু দাদা সুটকেসটা নেবই, ও আর আপনি ফেরত নিতে পারবেন না। যার যা নেবার নিয়ে নিক, তাহলে সুটকেসটা আমার। অনায় কোনো উত্তর দেয় না। ও জানে এই লোভের, এই স্বার্থপরতার দাম ও গত ৩০ বছর ধরে দিয়ে চলেছে। কেন কেন আজ একটু আগেও তো সেই দামই ওকে চুকোতে হলো। রাতে খেতে বসে অনেক ছোট ভাই প্রশ্ন করে, তুই এত অল্প লাগেজ নিয়ে এলি, ৩-৪ দিন আছিস তো নাকি? প্রথমে ও ভেবেছিল উপেক্ষা করে যাবে, কিন্তু কিন্তু পারল না। সীমাহীন এই অবহেলার মাঝে ওর বেঁচে থাকা আত্মমর্যাদা বলিয়ে নিল। কেন কেন তার বেশি থাকলে কি তোদের অসুবিধে হবে? এবার উত্তর দিল ভাইয়ের বউ, না দাদা, আসলে আমাদের তো সব গুণাগুন্তি ঘর, তাই আর কি, না হলে এ তো আপনারও বাড়ি। অনয়ের আজ সমস্ত আগল খুলে গেছে। স্পষ্ট স্বরে উত্তর দিল, তাই বুঝি বাড়ি ভাগের নো অবজেকশনের সই করতে আমাকে ডাকা হয়েছে, আর আসামাত্রই প্রশ্ন করা হচ্ছে ৩-৪ দিনের বেশি আছে কিনা। মা বাবা সমেত সকলে সরু চোখে অনয়ের দিকে তাকায়। বাবা জিজ্ঞেস করলেন, তার মানে তার মানে তুই বাড়ির ভাগ চাস নাকি? অনয় বলে, আইনত তো চাইতেই পারি। সব কটা হাঁ হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে অনয় বলে, দেখো, আমার এখন কথা বলতে ভালো লাগছে না, কোথায় শোবো দেখিয়ে দিলে আমি শুয়ে পড়ি। পাশের ঘরে এখন জোর গল্পের আসর বসেছে। বোন, ভগ্নিপতি, 2 ভাই, তাদের বউরা সবাই আছে। শুধু বাচ্চাগুলোর কোনো সারা শব্দ নেই, হয়তো আছে কোথাও ছড়িয়ে ছিটিয়ে। মধ্যবিত্তের বাড়ির পাতলা দেওয়াল, পাশের ঘরের কথা সবটাই অনয়ের কানে আসছে। চোখ বন্ধ করে থাকা মানেই তো ঘুম নয়। আর আর আজ যা হলো তাতে আর কোনোদিন অনয় ঘুমোতে পারবে কি? বেশিরভাগ আলোচনাই হচ্ছে ওকে নিয়ে। ওর রুচি কতটা খারাপ, নজর কতটা নিচু, যার জিনিস এনেছে তা নাকি কাউকেই দেখানো যায় না, 7 বছর পর বাড়ি ফিরে বাড়ির ভাগ দাবি করছে। কত নিচু মন হলে মানুষ এইভাবে ভাবতে পারে? ওর কি কিছু অভাব আছে? ডলারে কামাচ্ছে, তাও ছোট ভাই বোনদের নিজের ভাগটা ছেড়ে দিতে বুক ফেটে যাচ্ছে। অনয় কিন্তু খুব এনজয় করছে কথাগুলো। ছোট ভাই তার দাদাকে বলছে, এই দাদা, ওকে যদি ছাড়তে হয় আমাদের পার হেড 400 স্কোয়ার ফিট করে কমে যাবে, সেটা ভেবেছিস? ছোটদা উত্তর দিল, ইল্লি আর কি, বললেই দিতে হবে। কি করেছ? কি করেছে? ওই বুড়ো বুড়িকে তো 30 বছর ধরে আমাদের ঘরে ফেলে রেখেছে, মাসে মাসে কটা টাকা ঠেকিয়ে এই কর্তব্য ফিনিশ। আর আর নিলে নিক, মরলে তো আমরাই পাবো। মনে আর শুনতে পারে না। এই ভাই নাকি কোনো এক স্কুলের হেডমাস্টার। এবার ছোট বউয়ের গলা পেল, যাই বলো, উনি কিন্তু বেশ রসে বসেই আছেন, না দেখেছ? চামড়া এখনো কিরম টান টান, নির্গাত ফেসিয়াল করায়। বড় বউ ফুট কাটলো, সেবাদাসীও আছে বোধহয়। সবাই এবার হা হা করে হেসে উঠল। অনয় কানে বালিশ চাপা দিল। জানে জানে আজও ঘুমোতে পারবে না, তবুও চোখ বন্ধ করে। বন্ধ চোখের ওপারে পা ভাঁজ করে বসে আছে এক লাল টিপ পরা প্রশান্তি মাখা মুখ, ভোরের শিউলির মতো তাজা। অনয়দের এই বাড়ির ছাদে একটা ঘর আছে। ওই ঘরটায় বসেই অনয় পড়াশুনো করত। বাড়ি সারানোর সময় ঘরটার টিনের চাল পাল্টে পাকা করেছিল। 7 বছর আগে যখন এসেছিল, ওর পুরনো বই, খাতা, প্রাইজ সব একটা কাঠের আলমারিতে গুছিয়ে রেখে গিয়েছিল। এই বাড়িতে ওটাই ওর একান্ত আপন। ভোর ভোর উঠে ছাদে আসে অনয়, দরজা ঠেলে ঘরটায় ঢোকে। ঘরটা এখন অনেক পরিষ্কার, রোজ ব্যবহার হয় বলেই মনে হলো। একটা তক্তপোষে শান্তিনিকেতনী চাদর পাতা, তার উপর একটা হারমোনিয়াম আর ডুগি তবলা। ভাইপো ভাইজিরা হয়তো কেউ গান শেখে, রেওয়াজ করে এখানে।
হঠাৎ অনয়ের মনে এক ঐশ্বরিক ভালো লাগা তৈরি হয়। সবাইকে মনে মনে ক্ষমা করে দেয়। দেওয়ালের গায়ে কালো পালিশের আলমারিতে হাত বোলায় পরম ভালোবাসায়। ঠিক ঠিক এইভাবেই কাল পরম মমতায় ওই ছেলেটির পিঠে হাত রেখেছিল অনয়। কাঠের পাল্লা দুটো টান দিয়ে খোলে। খুলতেই হিস্ট্রিয়া রোগীর মতন কেঁপে ওঠে। এ কি, এ কি, কোথায় গেল ওর জিনিসগুলো? ওর স্কুল কলেজের বই, খাতা, ল্যাব ফাইল, ম্যাথস অলিম্পিয়াডের সার্টিফিকেট? কোথায় গেল ওর সেই কাঠের স্কেলটা যার পেছনে ও লিখেছিল নিজের নাম? কোথায় গেল ওর স্কুলে নিয়ে যাওয়ার ওই টিনের সুটকেসটা? কোথায় গেল, কোথায় কোথায় গেল ওর সেই ফেলে আসা ছোটবেলাটা, এই বাড়িতে ওর বেঁচে থাকাটা? পাগলের মতো মা মা করতে করতে নিচে নেমে আসে। ওর চিৎকারে সকলেই দরজা খুলে বেরিয়ে আসে। এক নিঃশ্বাসী মাকে জিজ্ঞেস করে, মা, মা, ছাদের ঘরে আমার জিনিসগুলো কোথায় গেল? মা বলেন, তোর আবার কি জিনিস? তোর কোনো মূল্যবান জিনিস এ বাড়িতে আছে নাকি? অনেক চিৎকার করে বলে, আমার স্কুল কলেজের বই, খাতা, প্রাইজের বইগুলো, সার্টিফিকেট, টিনের সুটকেসটা, এগুলো কোথায় গেল মা? বড় ভাইয়ের বউ উত্তর দেয়, ওসব আবার দরকারি জিনিস নাকি? ও ঘরে তো এখন ছেলেমেয়েরা রেওয়াজ করে। অনয় অধৈর্য হয়ে বলে, এই করুক না, কিন্তু কিন্তু আমার জিনিসগুলো কোথায় গেল? তোমরা তোমরা অন্য কোথাও কি সরিয়ে রেখেছো? তাহলে তাহলে সেগুলো আমায় বার করে দাও। অনয়ের মা অবজ্ঞায় উত্তর দেয়, ও তো কবেই ফেলে দিয়েছি। যত সব পোকায় কাটা পুরনো খাতা বই আবর্জনা। আর এই সুটকেসটা, ওটা তো শিশু বোতলওয়ালাকে বেচে দিয়েছি। এমন মহার্ঘ জিনিস জানলে তো সিন্ধুকে তুলে রাখতাম। অনয় পাগলের মতন বলতে থাকে, মা, মা, ওগুলো আমার অস্তিত্ব, ওগুলো আমার ছোটবেলা। তোমরা তোমরা তাকে বেচে দিলে, তোমরা তাকে বেচে দিতে পারলে শিশি বোতলওয়ালার কাছে? আমি তোমাদের কাছে নেই হয়ে গেলাম। আমার জিনিসগুলো তোমাদের কাছে আবর্জনা হয়ে গেল। দৌড়ে ঘরে ডাকে অনয়। তড়িঘড়ি নিজের ল্যাপটপ আর জামা কাপড় গুছিয়ে দেয়, ছুটিয়ে বেরিয়ে যেতে চায়। বড় ভাই বলে, এই এই এরম ভাবে কোথায় চললি? একটু পরে উকিল এলে সই করে এক্কেবারে যাস। অনয় বাক্রুদ্ধ, নিজেকে একটু সামলে নিয়ে বলে, যে মানুষটা এ বাড়িতে নেই হয়ে গেছে, তার সইয়ের কি দাম? আমি যাচ্ছি, দরজাটা বন্ধ করে দে। অবাক বিস্ময়ে প্রত্যেকে তাকিয়ে থাকে অনয়ের চলে যাওয়ার পথের দিকে। পেছনে ছোট ভাইয়ের গলা, সত্যি মা, নাটক জানে বটে তোমার বড় ছেলে। যেই বুঝেছে বাড়ির ভাগ পাবে না, অমনি একটা ইস্যু তৈরি করে ফেললো। হ্যাঁ, অমনি স্বার্থপর কোথাকার। 30 বছর বাদে আজ অনয়ের বুক ফেটে জল বেরিয়ে আসে। যে আগ্নেয়গিরি এত বছর শুধু তরল লাভায় তার জীবন পুড়িয়ে গেছে, আজ সে অমৃত ধারায় দু চোখ ছাপিয়ে গলিত লাভা স্নাত সরপ্রান্তরে অমৃতবাণীর বার্তা নিয়ে আসে। সত্যি, সত্যি তো সে স্বার্থপর। কাউকে আর কিছু বোঝানোর তার দায় নেই। আর কয়েক ঘন্টা পরে মেঘের নিচে মিলিয়ে যাবে এই দেশটা, যা তার জন্মভূমি, আর আর যেখানে সে একটা আবর্জনা মাত্র। হলো কানায় কানা কানে এই পারে ওই পারে ও চাঁদ। চোখের জলের লাগলো জোয়ার। আমার তোরে ছিল চেনার কোলে বাঁধন যে তার
পথিক সবাই পেরিয়ে গেল ঘাটে কিনারাতে, আমি সে কোন আকুল আলোয় দিশাহারা রাতে, সেই পথ হারানোর অধীর টানে আকুলে পথ আপনি টানে, দেখভাল আবার পাগল আমার, হাসি অন্ধকারে, ও চাঁদ। চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবার আমাদের সকলের তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।